দেশের কথা দশের কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে দেশ টিভির রাতের এই আয়োজনে আমরা এমন একটি প্রসঙ্গ নির্ধারণ করে থাকি যেটি কোনো না কোনোভাবে দেশের অধিকাংশ মানুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে বা যে বিষয়টি নিয়ে দেশের মানুষ কথা বলছে। আজ আমরা কথা বলবার জন্য বিষয় নির্ধারণ করেছি টিকা, নীতিমালা ও অগ্রাধিকার। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে করোনার টিকা আমদানিতে 4,236 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরঞ্জাম কিনতে আরও 1,877 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়াল একনেকের এই সভায় যোগ দিয়েছিলেন এবং এছাড়া এই কোভিড-19 মোকাবেলা করবার জন্য জাতীয়ভাবে টিকাদানের একটি খসড়া পরিকল্পনা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর তাই এই অর্থ বরাদ্দ এবং টিকা দেওয়ার জন্য যে অগ্রাধিকারের নীতিমালা নির্ধারণ করা হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করতে চাই। এর জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন অতিথি। এর মধ্যে যিনি স্টুডিওতে যোগ দিয়েছেন, আগে চলুন তার সঙ্গে পরিচিত হই। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও আজকে যোগ দিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এবং রয়েছেন স্বাস্থ্য অধিকার আন্দোলনের সভাপতি অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর হামিদ, আপনাকে দিয়ে আজকের আলোচনার সূত্রপাত করতে চাই। এই যে নীতিমালা দেওয়া হলো, অগ্রাধিকারের ধাপে ধাপে কারা পাবে, কখন পাবে, একটা ঘোষণা দেওয়া হলো, সেটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আজকে একনেকে যেটা পাস হয়েছে সেটা হলো যে করোনার টিকা আমদানি করার জন্য যে টাকাটা লাগবে সেটা, এবং সাথে এইটা দেওয়ার জন্য যে সরঞ্জামাদি লাগবে সেটা, যেটা আপনি শুরুতে বললেন, এবং এই দুটো মিলে প্রায় 6,000 কোটি টাকা। ভালো দিক যে আমরা প্রস্তুতিটা নিতে পেরেছি আর কি। আজকে আরও যেটা অ্যাড করা হয়েছে সেটা হলো যে যেটা ডিজিএইচএস স্বাস্থ্য অধিদপ্তর যে লিস্টটা করেছিল যে কারা টিকা পাবে, তাদের একটা লিস্ট ছিল, ডিটেল লিস্ট, এবং সেই লিস্টের সাথে আরও নতুন একটা লিস্ট যোগ করা হয়েছে। তার ভিতরে আমি বলবো সেনাবাহিনীর সদস্যরা আছে, এতিমখানাতে যারা আছে তারা আছে, শ্রমিক ঘন বা ইন্ডাস্ট্রি বা ব্যবসা প্রতিষ্ঠান যেটা আছে, এবং মার্কেট প্লেসে যারা দোকান ব্যবসায়ী বা দোকানদার আছে, তারা এরকম 8টা শ্রেণীকে নতুনভাবে ইনক্লুড করা হয়েছে। এবং আগে যেটা ছিল সেটা হলো যে আপনার ফ্রন্টলাইন যারা হেলথ ওয়ার্কার আছে, প্রশাসনে যারা আছেন, পুলিশ সহ, এবং সাংবাদিক, গণমাধ্যম কর্মী সহ, এরকম বড় একটা লিস্ট সেখানে ছিল। আমি মনে করি যে এটা ভালো, নতুন যারা এসেছে সেটা ইনক্লুড করা, এবং সরকার নিশ্চয়ই যৌক্তিকভাবে সেটা বিবেচনা করেই এদেরকে লিস্টভুক্ত করেছে। টিকা দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যেহেতু সেটা হলো যে যত দ্রুত আমরা বেশি মানুষকে কভার করতে পারবো ততই কিন্তু আমাদের কারণ টিকা দেওয়ার একটা উদ্দেশ্য হার্ড ইমিউনিটি অর্জন করা। তো সেটার জন্য ভালো যে যত মানুষকে আমরা তাড়াতাড়ি টিকার আওতায় নিয়ে আসতে পারবো, সেই হিসেবে আমাদের এই লিস্টটা যে বেড়েছে সেটা কিন্তু ভালো, সরকারের ভালো পদক্ষেপ। কিন্তু এখন ডিপেন্ড করছে সেটা হলো যে লিস্টের সাথে আসলে আমরা টিকার যে আমদানি যে ভলিউমটা আসবে সেটা আমরা কত মানুষকে দিতে পারবো। সেটা যদি দিতে পারি তাহলে কিন্তু এটা ভালো উদ্যোগ। তবে নিঃসন্দেহে লিস্টটা করা হয়েছে, সেটা আমি মনে করি যে ভালো, অন্তত প্রাথমিক এক ধরনের একটা উদ্যোগ। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। এবার একটু অধ্যাপক মাহবুব, আপনার কাছে জানতে চাই, আপনি শুনছিলেন যে এই যে খসড়া পরিকল্পনা যেটি করা হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে সেই জনসংখ্যা তারা হচ্ছে প্রাধান্য পাবে, এবং সেখানে স্বাস্থ্যকর্মী রয়েছে, সম্মুখ সারিতে থাকা কর্মী যারা তারা রয়েছে, এবং এই যে একটা বিপুল জনগোষ্ঠীকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে তাদেরকে অন্তর্ভুক্ত করা, এই অন্তর্ভুক্তকরণের পর বলা হচ্ছে যে 3 পর্যায়ে মোট 5টি ধাপে 13,82,47,000-এরও বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এই যে বিপুল সংখ্যক মানুষ, 13 কোটিরও বেশি সংখ্যক মানুষ, এটিকে আসলে কিভাবে এই কাজটি করা সম্ভব, আপনার কি মনে হয়? আমার মনে হয় কিছু নাই। ভ্যাকসিন দিতে গেলে, সবাইকে দিতে গেলে কাজটা করতে হবে। কিভাবে করতে পারে তথ্য উত্তর যদি থেকে থাকে
নিশ্চয়ই বিশেষজ্ঞরা এটা দেখবেন। আমি যেটা আবারও মনে করি, একত্রে আমরা এটা পাচ্ছি না। তাহলে কিন্তু আমাদের যে লিস্টের কথা বলছেন, প্রায়োরিটি কার আমি জানি না। আমি মনে করি আমরা যেটা এখন পর্যন্ত জানি সেটা হচ্ছে 50 লাখ প্রথম আসবে, তার মধ্যে 25 লাখ দেওয়া যাবে প্রতি মাসে। তো 25 লাখ করে যদি দিতে হয়, সেটা কোনখান থেকে শুরু হবে, কোনখানে যাবে? কারণ আমার কাছে মনে হচ্ছে এটা নিয়ে যেটাকে বলে ক্ষমতাবানদের and ক্ষমতাহীনদের দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কারণ আমি এই সেন্সে বলবো, এভরি লাইফ ইজ ভ্যালু। প্রায়োরিটি তাকেই দেওয়া উচিত যে আপনার সম্মুখে যুদ্ধ করবে এবং এটার সম্বন্ধে কোনো কন্ট্রোভার্সি থাকার কথা নয়, ওয়েদার ইজ ইন গভর্নমেন্ট অর ইন নন গভর্নমেন্ট। তা আমি জানি না, সুতরাং আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, কারণ এগুলো তথ্য আপনারা যেগুলো বলছেন আমাদের কাছে এগুলোর কোনো সরকারি কোনো বিজ্ঞাপন দিয়ে জানানো নাই। এখন ইনহাউসে কে কি কথা শুনে কি কথা বলে প্রতিনিয়ত পরিবর্তন হয়, এটা আমার কাছে আনইজি মনে হচ্ছে। আমি এই ব্যাপারে কমেন্ট করতে পারবো না, তথ্য যেহেতু নাই। ধন্যবাদ অধ্যাপক মাহবুব। এই 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 জায়গা থেকে একটু অধ্যাপক আজিজ আপনার কাছে জানতে চাই যে ডাক্তার মাহবুব তিনি বেশ সতর্কভাবে কথা বললেন, কিন্তু এই যে খসড়া পরিকল্পনাটি আজকে যেটি এলো বাংলাদেশের সব সংবাদ মাধ্যমে, যেটি নিয়ে খবর বেরিয়েছে, এবং এই যে বলা হচ্ছে যে সর্বোচ্চ ঝুঁকিতে থাকাদেরকে অগ্রাধিকার দিয়ে ভ্যাকসিন বন্টন করা হবে, সেক্ষেত্রে প্রথমেই রয়েছে কোভিড-19 রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সম্মুখ সারিতে থাকা কর্মী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেসব রোগী তারা। আর দ্বিতীয় সারিতে থাকবে, মানে দ্বিতীয় ধাপে থাকবে বয়স্ক, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন বয়স্ক মানুষ এবং শিক্ষাকর্মী, জনপরিবহনের কর্মীরা। এই যে দুটো ধাপের কথা আমরা অন্তত প্রাথমিকভাবে যেটি শুনছি বা বলা হচ্ছে, তো এখানে যে বক্তব্যটি এলো যে আসলে ক্ষমতাবান এবং ক্ষমতাহীনের প্রাপ্তির ক্ষেত্রে কোনো দ্বন্দ্ব দেখা দিতে পারে কিনা, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই সারা বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডেই ডাব্লিউএইচওর একটি গাইডলাইন আছে। ডাব্লিউএইচওর গাইডলাইনেই আসলে এই জরুরি ভিত্তিতে প্রাথমিক স্টেজে টিকাগুলো দেওয়া হবে এবং আমাদের দেশেও তাই। এবং স্বাস্থ্য অধিদপ্তর যে পরিকল্পনাটি করেছে অগ্রাধিকার ভিত্তিতে, সেটাও ডাব্লিউএইচওর গাইডলাইনে আপনি যে কথাটি বললেন যে 3টি ধাপে কিংবা 3টি পর্যায়ে 5টি ধাপে দিবে, ঠিক সেইভাবেই পরিকল্পনা করা হয়েছে। প্রথমে যারা সম্মুখ সারির যোদ্ধা, যারা ডাইরেক্ট কোভিড চিকিৎসার ক্ষেত্রে জড়িত, চিকিৎসক আবার সব চিকিৎসক পাবে না, যারা ডাইরেক্টলি জড়িত আছে, এবং নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা আছে, পুলিশ প্রশাসন এবং কোমরবিড পেশেন্ট যারা আছে, পরবর্তী সময় 60 উপরে বা 1 কোটি জনসংখ্যা আছে, 60, 65, 70, 75, 80, 85, এবার বিভিন্ন টায়ারে সেই জনগোষ্ঠীটা টার্গেট গ্রুপে আনা হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিরা, ধর্মীয় যারা উপাসনালয়ে যারা কাজ করে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ জরুরি ব্যবস্থাপনায় যারা কাজ করে, সোজা কথা এই কোভিড সিচুয়েশনে ইন্টার রিলেটেড যে যারা জনসংখ্যাটা জড়িত এদেরকে আগে দেওয়া হবে এবং আন্ডার 18 নিচে কাউকে দেওয়া হবে না, গর্ভবতী মায়েদেরকে দেওয়া হবে না, এবং সিরিয়াস ইল পেশেন্ট যারা তাদেরকে দেওয়া হবে না। এটা কিন্তু একটা নীতি নির্ধারণী পর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তর করে নিয়েছে। এখন ব্যাপারটা হলো যে আমরা আশা করতেছি যে এইটার সংগ্রহ ভ্যাকসিনটা টার্গেট গ্রুপ, আমার মনে হয় আমরা যতটুকু শুনেছি টার্গেট গ্রুপ, এবং সেটা প্রিপেয়ার করা হয়েছে, এবং কোন গ্রুপ কোথায় কোন জায়গায় কোন স্থানে ভ্যাকসিন দিবে সেটা সবার মেসেজ যাবে, ইনফর্ম করা হবে। আমাদের এখন চ্যালেঞ্জ হলো ভ্যাকসিন আসার পরে সেগুলো সংরক্ষণ, পরিবহন, বিতরণ, সেটা হচ্ছে চ্যালেঞ্জ। এবং আমরা মনে করি যে আমাদের দেশের যে ভ্যাকসিনটা আসছে, এটা আমাদের যে ইপিআই এর যে ভ্যাকসিন যে সেটআপটা আছে, এটা একদম এটার সাথে উপযোগী। আমরা মনে করতে পারি যে আমরা 80% এই জায়গাটা এগিয়ে আছে। আমাদের 30,000 প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী আছে যারা এই টিকাদান কর্মসূচিতে যারা কাজ করে। এটা আমাদের আমরা একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি, এবং এইটা আরো এনরিচ করার জন্য তাদেরকে ট্রেন করা হয়েছে বিভিন্ন পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে আরো ভ্যাকসিন
সংরক্ষণের জন্য ফ্রিজও কেনা হয়েছে এবং সরবরাহের জন্য গাড়িও ক্রয় করা হয়েছে, রেডি প্রস্তুত করা হয়েছে। সুতরাং সব মিলেই আমরা মনে করি যে আমাদের এই নেক্সট যে চ্যালেঞ্জটা করতাম সেটাও সরকার যথেষ্ট প্রিপারেশন নিয়ে আছে। অধ্যাপক আজিজ, এখানে একটু আপনার কাছে সংক্ষেপে আমি প্রশ্নটা রাখতেই চাই। যেই আশঙ্কার কথাটি অধ্যাপক মাহবুব তুলেছিলেন যে এক ধরনের ক্ষমতাবান বা ক্ষমতাহীনের একটা দ্বন্দ্ব দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে কিনা, কারণ আমরা যদি এই অতীতে ফেরত যাই, নিকট অতীতে আমরা মার্চে যখন করোনা পরিস্থিতি শুরু হলো বাংলাদেশে ভীষণ রকমভাবে, তখন কিন্তু দেখা গেছে যে যারা অপেক্ষাকৃত ক্ষমতাহীন বা অর্থনৈতিকভাবে যারা দরিদ্র বা কম যাদের সামর্থ্য, তারা কিন্তু হাসপাতালে ঘুরেছে, চিকিৎসা পায়নি। তো এই বাস্তবতাটাকে মাথায় নিয়ে এই যে এখন অগ্রাধিকারের যে পরিকল্পনা করা হলো, ধরা যাক বয়স্ক মানুষ, তো এই বয়স্কর মধ্যে ক্ষমতাহীন গোত্রের মধ্যে যে বয়স্ক পড়বে তারা অগ্রাধিকার পাবে, নাকি ক্ষমতাহীন জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যেও তো বয়স্ক রয়েছে, তো কারা আসলে এই তালিকা অন্তর্ভুক্ত হবেন, সেটার প্রক্রিয়াটা কি হবে? দেখুন, এটা রশিদ ইমাম স্যার এটা আশঙ্কার কথা বলেছেন, বাস্তবে কি হবে এটা তো দেখার ব্যাপার। আপনি প্রথম স্টেজে যে ব্যবস্থাপনার কথা বলেছেন, এটা সারা পৃথিবীতে সব দেশে হয়েছে। এই কোভিড চিকিৎসার সমন্বয়, ব্যবস্থাপনা, চিকিৎসা এই পদ্ধতি কেউ কারো জানা ছিল না, এটা সব দেশে হয়েছে। এবং এই অতিমারিতে সব দেশেই সমন্বয়হীনতা কিংবা এটা আলোচনা সমালোচনা থাকে। তবে আমরা মনে করি যেহেতু গভর্নমেন্ট একটা ডাব্লিউএইচওর প্রপার গাইডলাইনে সেভাবে এগোচ্ছে এবং আমাদের যে পদ্ধতিতে টিকা গুলা আসবে এবং যে প্ল্যানিং এ করা হয়েছে যেভাবে আসবে, এটা 3 কোটির পরে কোভ্যাক্স আসবে এবং এর বাইরের জনগোষ্ঠী সেটাও কোভ্যাক্স সেরামের থেকে আনার চেষ্টা করবে কিংবা চীন রাশিয়ার থেকে আনার চেষ্টা করবে, সেই পদ্ধতি চলছে, প্রক্রিয়া চলছে। যদি সেগুলো ঠিক মতো চলে, এটাও একটা লম্বা সময়, প্রায় 1 বছরের বেশি সময় লাগতে পারে। আমি মনে করি যে এই আমাদের যে আশঙ্কা কিংবা আমাদের যে শঙ্কা যেটাই বলেন, এটা আমার মনে হয় কেটে যাবে। ধন্যবাদ ডাক্তার আজিজ, আপনার কাছে ফিরবো। তার আগে চট করে একটু অধ্যাপক মাহবুব আপনার মন্তব্যটা জেনে নিতে চাই। আপনি একটা আশঙ্কা বা এক ধরনের দ্বিধার কথা বলছিলেন, সেই দ্বিধাকে কিন্তু বিশেষ একটি ঠাঁই দেননি ডাক্তার আজিজ। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার কি আর কোনো বক্তব্য আছে? না, আমি কিন্তু আবারও বলছি, আমার পুরানো অভিজ্ঞতা দিয়ে এই সমাজকে যতটুকু চিনি, সেই ফ্রেমে আমাদের বাস্তবায়ন করার যে সক্ষমতা, তার তুলনা করে না হোক আমিও খুশি হব। কিন্তু আমার যেটা আশঙ্কা, এখন যদি এটা করতে পারে, আই উইল সেলিউট অল অফ দেম। আপনি আজকে বলছি যে কোত্থেকে ভ্যাকসিন আনবেন তাই ফয়সালা হয়নি। যদি আমরা বলি সিরাম ইনস্টিটিউট থেকে আসবে, কবে আসবে তাও আপনি জানেন না। হ্যাঁ, ভ্যাকসিন আমাদের লাগবে। প্রায়োরিটি বেসিসে প্রায়োরিটি যাদেরকে দিবেন, সেটা ওয়ার্ল্ড হেলথের একটা গাইডলাইন আছে, কিন্তু সেই গাইডলাইনটা কি আমরা সত্যিকারের অর্থে ম্যানেজ করে দিতে পারবো? এই আশঙ্কাটা। দিতে পারলে তো ভালোই। আমি মনে করি আমাদের বৈষম্য কোথায় আছে? শহরে আছে, গ্রামে আছে। আমাদের রুগী বেশি শহরে, গ্রামে রুগী কম। সুতরাং প্ল্যানিংটা যেটা হচ্ছে, আমরা আমাদের প্ল্যানিংটা লাক্সই কিভাবে করব, সেটাও কিন্তু ব্যাপার আছে। সেই লাক্সই প্ল্যানিং উন্নত বিশ্বে যেটা করে, আমরা কিন্তু সেটা সবসময় পারি না। আজকে আমেরিকাতে দিচ্ছে, ইংল্যান্ডে দিচ্ছে, তাদের এটা নিয়ে কিন্তু আপনার সমস্যা হচ্ছে না। কিন্তু আমি আশঙ্কাটাই কথা বলছি। যদি পারে, আই মাস্ট সেলিউট দিস গভর্নমেন্ট, যে তারা একটা সত্যিকার অর্থে জনগণ কাজটা করতে পারছে। না পারার পেছনে আশঙ্কা যেগুলো আপনি কল্পনা করছেন বা ধারণায় আসছে, সেগুলো কি কি? কল্পনা না, আমার যখন প্রথম এদেশে যখন করোনা আসলো, তার ম্যানেজমেন্ট নিয়ে যে গন্ডগোল হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই বলছি। এবং এই সমাজে ক্ষমতাহীনরা অনেক কম পায় ক্ষমতাবানদের চেয়ে। শুধু এইটা না, বিশ্বে আজকে যখন করোনা ভ্যাকসিন কিনতে যাচ্ছেন, প্রত্যেকটা দেশ, ক্ষমতাবান দেশ, তারা কিন্তু করোনা ভ্যাকসিন কিনে নিয়েছে। ইকুইটি সেখানে রক্ষা হয়নি। তা আমার সমাজে এসা ইকুইটি হবে, এটা বিশ্বাস করতে কষ্ট হয়।
ধন্যবাদ। এখান থেকে একটু আপনার কাছে জানতে চাই, কারণ অধ্যাপক মাহবুব তিনি স্পষ্টভাবেই বলছিলেন যে আমরা তো দেখেছি শুরুর দিকে কি হয়েছে, এমনকি এই যে সর্বশেষ যখন এই যে করোনা ভাইরাসের নতুন যেই ধরনটি এলো ইউকেতে আসার পর আমাদের দেশে দেখলাম যে বিমান ভরে ইউকে থেকে যাত্রীরা এলেন, তাদেরকে কোয়ারেন্টাইনও করা হলো না। তো আসলে কি ডাক্তার মাহবুব যে আশঙ্কার জায়গাটি উনি বারবার দেখাতে চেষ্টা করছেন, সেটি কি আপনিও দেখছেন কিনা? আপনার বক্তব্য কি? দেখুন, আমি একটু ভিন্নভাবে বলবো। ভিন্নভাবে যে এই যে আমরা যে জনগোষ্ঠীকে প্রায়োরিটিটা করা হচ্ছে, যে লিস্টিংটা করা হয়েছে, যেমন স্বাস্থ্য অধিদপ্তর একটা লিস্ট করেছে, আজকে নাকি আরেকটা নতুন আরও কিছু ইনক্লুড করা হয়েছে। এই যাদেরকে বলা হচ্ছে তাদের যদি আমরা লিস্টিংটা করে ফেলতে পারি তাহলে কিন্তু অনেক সংশয় দূর হয়ে যাবে। আমি ধরেন যে এই ফ্রন্ট লাইনের হেলথ ওয়ার্কারকে দিতে চাচ্ছে, ঠিক আছে, ফ্রন্ট লাইনের হেলথ ওয়ার্কার দিয়ে শুরু হোক যারা কোভিড হসপিটালে আছে, সেটা লিস্টিংটা হয়ে যাক, এবং সেটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ক্রাইসিস এই যে আশঙ্কা যেটা করা হচ্ছে সেটা দূর হয়ে যাবে। কিন্তু আমি এখানে অ্যাড করব যেটা, সেটা হলো যে বাংলাদেশে ধরেন যে প্রায় 93,000-এর মতো রেজিস্টার্ড ডাক্তার আছে এবং 50-52,000-এর মতো রেজিস্টার্ড নার্স আছে। এই সংখ্যাটা কিন্তু বেশি না, কিন্তু কোভিডের ক্ষেত্রে এখন যেহেতু মানুষ টেস্ট করতে কম যাচ্ছে, সো কে কোভিড রুগী কে কোভিড রুগী না সেইটা বিবেচনায় এনে যদি শুধু সম্মুখ সারি আমরা কোভিড ট্রিটমেন্টের সাথে যারা জড়িত আছে ডেজিগনেটেড হসপিটাল, সেটা করলে আমার মনে হয় আরেকটু ভুল হয়ে যাবে। আমরা এই যে 93,000 এবং 53,000 মোট 1,50,000-এর মতো 25 লক্ষ, যদি স্যার যেটা বললেন 25 লক্ষ যদি প্রথম 50 লক্ষ আসবে, তার 25 লক্ষ দেওয়া যাবে স্যার বললেন, তাহলে এখানে কিন্তু আমরা এই 1.5 লক্ষকে দিয়ে দিতে পারি। কারণ এরা কিন্তু ফ্রন্ট লাইন, কোভিড হসপিটালে কাজ করুক আর কোভিড হসপিটালের বাইরে কাজ করুক, এরা কিন্তু ফ্রন্ট লাইন। কারণ আমি কোভিড কি না সেটা তো জানা নেই, কারণ সিমটমলেস কোভিডও আছে, সেটা আমরা সবাই জানি। সো সেই জায়গায় আমি বলবো যে হসপিটাল কর্মী যারা আছে সবাই সরকারি বেসরকারি, এবং রশিদ মাহবুব রাইটলি বলেছেন এদেরকে নিয়ে আসার দরকার। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। আমাদের একটি প্রশ্ন আছে, একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। যে দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে বলছি, আনসারুল হক দোজা। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি প্রশ্ন করতে চাইছি, ভ্যাকসিনটা আসবে জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে। তো ভ্যাকসিন যাবে, ভ্যাকসিন টিকা যখন নেওয়া হবে তখন কি মাস্ক ছাড়া আমরা চলতে পারবো নাকি তখন মাস্ক পরতে হবে? ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা হলো আমার, যে ভ্যাকসিন কতটা কার্যকর হবে আমাদের জন্য? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি যেহেতু বলছিলেন, আপনার কাছেই জানতে চাই প্রথমত ভ্যাকসিন কতখানি কার্যকর হবে এবং তারপর হচ্ছে মাস্ক লাগবে কি লাগবে? আমি দ্বিতীয় কোশ্চেনটার উত্তর প্রথমে দিই। মাস্ক আমাদের পড়তে হবে যতদিন পর্যন্ত না সরকার থেকে বলা হয় যে এখন থেকে আর মাস্ক পরার দরকার নেই। সরকার যতদিন বলবে যে মাস্ক পরতে হবে সেটা, কারণ কোভিড আমাদের ভ্যাকসিন আসলেও কোভিড চলে যাবে না, এটা হয়তো অনেক দিন কোভিডের সাথে বসবাস করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে ভ্যাকসিন কতটুকু কার্যকর হবে। দেখুন, এখানে অনেকের সংশয় থাকতে পারে, কারণ হচ্ছে যে সাধারণত ভ্যাকসিনগুলো যে প্রসেসের মাধ্যমে দিয়ে অ্যাপ্রুভালটা পায় তার থেকে আমরা দেখছি একটু দ্রুত গতিতে অ্যাপ্রুভালটা পেয়েছে, এবং ক্লিনিক্যাল ট্রায়ালগুলো করা হয়েছে, কিন্তু সেটা যে লার্জ ভলিউম মানুষের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করে সাধারণত অন্য নিউ মেডিসিনগুলো আসে এই ভ্যাকসিনের কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু সেখানে তাড়াহুড়া আমরা সারা পৃথিবীতে দেখতে পেয়েছি। কারণ একটা ভ্যাকসিন আসুক, মানুষের একটা অন্তত সান্ত্বনা জায়গাটা হোক, সেই জায়গাগুলোতে কিন্তু সে প্রচেষ্টাটা ছিল। আমাদের দেশে যে ভ্যাকসিনটা আসতেছে সেটা কিন্তু আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। সো আমাদের দেশে জনগোষ্ঠীর জন্য কিন্তু তা নয়, যেটি আসছে সেটি ভারতে যে ট্রায়াল হওয়ার কথা ছিল, যে 1600 মানুষের উপরে সম্ভবত, সেটিও যে পুরো সংখ্যক হয়েছে এরকম কিন্তু কোনো প্রমাণ নেই, বা কি ফলাফল এসেছে সেটিও কিন্তু প্রমাণ জনসম্মুখে প্রকাশ করা হয়নি। রাইট। সো এখানে আমাদের এখন যেটা করতে হবে, যেহেতু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি, সো এখানে যাদেরকে ভ্যাকসিন প্রথম দিকে ভ্যাকসিন দেওয়া হবে তাদেরকে কিন্তু একটা মনিটরিংয়ে রাখতে হবে যে তাদের কোনো ধরনের সাইড এফেক্ট আছে কিনা, কোনো ধরনের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে কিনা। এই যে ট্রেসিং বা মনিটরিং, এই জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ। সাথে সাথে আমাদের আরেকটা খেয়াল করতে হবে, যদি সাপোজ যে আমরা যে কোভিশিল্ড বা অক্সফোর্ডে যে টিকাটা আনছি সেটা যদি খুব মাত্রা ইফেক্টিভ না হয় আমাদের জনগোষ্ঠীর জন্য, তাহলে আমাদের বিকল্প ভ্যাকসিনের জন্য কিন্তু চিন্তা করে রাখতে
রাখতে হবে, সেটা অন্য যে ভ্যাকসিনগুলো তৈরি হয়েছে অন্য দেশে সেগুলো কিন্তু চিন্তা করে রাখতে হবে এই জায়গাগুলোতে। আমি দ্বিতীয় যেটা বলবো সেটা হলো যে যে যেটা শুরু করেছিলাম সেটা হলো যে যত দ্রুত সম্ভব বেশি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা যায় ততই কিন্তু আমাদের এই যে যে এই আশঙ্কার কথা বলা হচ্ছে বা শঙ্কার কথা বলা হচ্ছে সেই জায়গাগুলো দূর হয়ে যাবে। 3 নম্বরে যেটা বলবো সেটা হলো যে 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 সচেতনতা। আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্কের মানুষও কিন্তু ভ্যাকসিন নেয়নি এবং ওরা একটা অ্যাপস আবিষ্কার করেছে যেটা সেটা হলো যে এমআই এলিজেবল, এরকম একটা অ্যাপস দিয়ে এখন তারা ওদের যাচাই দেশে করেছে। তো টিকা আছে তারপরে নেয় না, আমাদের তো টিকাই এখনো রাইট, নেই। তো এখানে টিকা আসার পরেও আমাদের একটা জনগোষ্ঠী সেটা যে ওই যে এই ভদ্রলোক যে কোয়েশ্চেনটা করলেন যে ভ্যাকসিন কতটা ইফেক্টিভ হবে, এটা কতটা কার্যকর হবে, এই আশঙ্কা কিন্তু অনেক মানুষের ভিতর থাকতে পারে। এবং যারা এখনো বিশ্বাস করে না, বাংলাদেশের অনেক মানুষ বিশ্বাসই করে না যে কোভিড বলে কোনো রোগ আছে বা করোনা বলে কোনো রোগ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলের অনেক মানুষই এখন কিন্তু বিশ্বাস করে না। শুরুতে তারা আতঙ্কিত হয়েছিল যখন শুনছে লক্ষ লক্ষ মানুষ মরে রাস্তায় পড়ে থাকবে, কিন্তু সেটা যখন হয়নি তখন কিন্তু তাদের এই বিশ্বাস নাই। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের এই সচেতনতার জায়গাগুলো তো খেয়াল রাখতে হবে যে ভ্যাকসিন দিতে হয়। আমি শুরুর কোশ্চেনে যদি আপনি আসি, আমরা যদি লিস্ট করে ফেলতে পারি যে যাদেরকে দিব, সাপোজ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে এদের লিস্ট আছে, আমি যদি হসপিটাল কর্মীর কথা যদি বলি, সব হসপিটাল কর্মী সরকারি বেসরকারি, তাহলে তাদের লিস্ট করে ফেলাই দেওয়া যাচ্ছে। রাজনৈতিক নেতা যারা আছে তারা কোন সারির পর্যন্ত রাজনৈতিক নেতারা পাবে সেটা যদি আমরা আগে থেকে আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে কিন্তু এখানে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। ডক্টর হামিদ, আমি প্রশ্ন না করে পারছি না, আপনি শুধু গ্রামের মানুষের কথা বললেন যে তাদের মধ্যে বোধহয় অসচেতনতা, তারা হয়তো জানেই না, অনেকে স্বীকারই করে না। আপনি যদি শহরের দিকে তাকান, এই যে বাজার ঘাট যত জায়গায় যান পাবলিক প্লেসে, সে সমস্ত জায়গায় গিয়ে কি মনে হয় যে তারা সকলেই খুব সতর্ক সচেতন? না, আমি সেটা বলবো না। তাহলে সেটা সতর্ক হলে তো তারা মাস্ক ব্যবহার করতো, কারণ মাস্ক ব্যবহার করার জন্য সরকার নানা রকম চেষ্টা করছে, জরিমানাও করছে, কিন্তু আমরা অনেকে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করতে দেখছি না। সো হ্যাঁ, রাইট, আপনি শহরেও কিন্তু এই ধরনের আছে যে হয়তো করোনাকে তারা এখন আর এরকম ভয় পাচ্ছে না বা করোনাকে পাত্তা দিচ্ছে না, আমরা যেটা সরাসরি বাংলায় বলতে পারি। সো এই ধরনের মানুষের ভিতরেও তাদেরকে এই ধরনের ভ্যাকসিন দিলেও তারা নেবে কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। তো আমি যেটা মনে করি যে একটা ডিমান্ড সার্ভে করার দরকার আছে যে আসলে কত মানুষ ভ্যাকসিন নেবে, কারণ এই ভ্যাকসিনটা তো আমাদের এই যে 5টা যে পেন্টাভ্যালেন্ট যে ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হয় সেরকম তো আর দেওয়া হবে না, নিশ্চয়ই এখানে অ্যাডাল্টদের জন্যই বিশেষ করে এটা করা হচ্ছে। এবং আমরা শুনেছি যে এটা বিশেষজ্ঞরা বলেছে যে 18 বছরের নিচে যাদের বয়স, সেদিন নজরুল ইসলাম স্যারও বললেন যেটা তাদের এই ভ্যাকসিনটা হয়তো কার্যকর না, এটা প্রাপ্তবয়স্কদের জন্য, 18 এই প্রাপ্তবয়স্কদের ভ্যাকসিনের আওতায় যদি সে উইলিং না হয় তাহলে তাকে কিন্তু দেওয়াও খুব কঠিন আর কি। হ্যাঁ, তো সেই জায়গাগুলোতে আমাদের খেয়াল রেখে এই ভ্যাকসিনের যে মডেলিং, সেই মডেলিংটা করতে হবে। এখান থেকে আমি একটু আবারও অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন যে ডক্টর হামিদ বলছিলেন যে যত দ্রুত সম্ভব এবং যত ব্যাপক সংখ্যক মানুষকে দেওয়া সম্ভব টিকার আওতায় তাদেরকে আনতে হবে। তো আমাদের যে বিপুল সংখ্যক মানুষ, এবং তার মধ্যে শুনছিলেন যে কেউ কেউ রিলাক্টেন্ট, মানে তারা অতটা আগ্রহী নয়, কারণ তারা তো এই রোগটাকেই স্বীকার করছে না, জীবাণুটাকেই স্বীকার করছে না, এবং এই বাস্তবতাটাকে স্বীকার করে নিয়ে টিকা যখনই আসে, আরও 2 মাস 3 মাস পরে এলেও সেটাকে দেওয়া, সমন্বয় করা কাজটি কতখানি কিভাবে করা সম্ভব, কি কি চ্যালেঞ্জ আছে, আপনি কি দেখছেন? মিউট হয়ে গেছে, আপনাকে শুনতে পাচ্ছি না সম্ভবত। আচ্ছা, করোনার টিকা কবে আসবে, কিভাবে দিয়ে নিবে, এটি আমি ধোঁয়াশায় আছি। কারণ অনেকেই বলছে যেখানে কোভিড চিকিৎসা হচ্ছে তাদের ডাক্তারদের নামটাম, ওই আবার একটা হাসপাতাল আছে বিআইএসএস এ যেখানে কোভিড ইউনিট আছে, তাদের কাছ থেকে কেউ নাম নেয়নি। সুতরাং তারা কি প্রস্তুতি নিচ্ছে আমি জানি না, আমি স্পষ্টকরণ করে বলছি। আর যেটা বলছেন যে অনেকে নিতে চাবে না, বাংলাদেশে ভ্যাকসিন না নেওয়ার প্রবণতা আছে। কোভিড আপনারা কবে পাচ্ছেন, যদিও টাকা দিয়েছি বা আনুষঙ্গিকতায়, সেটা পেতে নিশ্চয়ই সময় লাগবে এবং প্রথম 3 কোটির বেশি পাচ্ছেন না। সুতরাং আপনি সব একত্রে আনতেও পারছেন না, আমাদের এত সক্ষমতা নাই যে বিশ্ব মার্কেট থেকে আমরা চাওয়া মাত্র এটা কিনতে পারবো, ওটা ক্ষমতাবান দেশটা পারছে, আপনি আর আমি পারবো না। সুতরাং আমি কিন্তু আবারও বলবো, আমাদের জন্য কোভিডের চিকিৎসা একটাই, মাস্ক, ডিস্টেন্স মেনটেন করা আর জায়গায় না যাওয়া। এই সেলফটা যদি না করি আমরা বিপদে পড়ে যাব।
তবে আমাদের সৌভাগ্য যে আমাদের কিন্তু ইনফেকশন রেট কম, মর্টালিটি কম, এবং সেই সচেতনতাটা আমরা করতে পারিনি মানে অনেক বাড়ছে, না বাড়েনি। এটা সমস্ত জনগোষ্ঠীকে এখানে নিয়ে যে কাজটা করা ছিল তা আমরা করতে পারি। শহরে আছে, গ্রামে লাগবে না, কারণ গ্রামে তাদের কোভিড না হলে তারা কেন মাস্ক পরে? অনেক তো আমি হলেও করি, জি আমিও করব। আমিও গ্রামে গেছি, আমিও দেখেছি তারা পরে না, কারণ তাদের ওখানে কোভিডের রোগী নেই। অনেক ধন্যবাদ। আবারও আপনার কাছে ফিরবো। অগ্রাধিকারের যে বিষয় নীতিমালাটি দেওয়া হয়েছে আপনার চোখে পড়েছে, সেখানে আপনি দেখেছেন যে দ্বিতীয় ধাপের কথা যেটি বলা হয়েছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে যাদেরকে দেওয়া হবে তারা তো সহজেই তাদেরকে চিহ্নিত করা যাচ্ছে, কিন্তু আপনি যদি দ্বিতীয় ধাপে আসেন যেখানে বলা হচ্ছে যে দ্বিতীয় পর্যায়ের প্রথম ধাপে 55 বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিক, যারা বয়স্ক এবং স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষ, একটু যদি খেয়াল করেন, স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষ, শিক্ষক, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, প্রথম পর্যায়ে বাদ পড়া মিডিয়া কর্মী এবং দুর্গম এলাকায় বসবাসরত মানুষ, আদিবাসী সম্প্রদায়ের সদস্য, গণপরিবহন কর্মী, হোটেল রেস্তোরাঁ এবং ওষুধের দোকানের কর্মী, গার্মেন্টস শ্রমিক, যৌন কর্মী ও তৃতীয় লিঙ্গের সদস্যরা, তারা এই টিকাটি পাবেন। বিপুল সংখ্যক মানুষকে কিন্তু এই ছোট্ট ছোট্ট ইয়ের ভিতর দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই বিপুল সংখ্যক মানুষকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? যখন বলা হচ্ছে কথার কথা দুর্গম এলাকার মানুষ, ভুরুঙ্গামারির কোন সুদূর গ্রামের যে মানুষ, অথবা দুর্গম চরে যিনি রয়েছেন, যেই জনবসতি যেটা আছে, অথবা দুর্গম পাহাড়ি এলাকায়, কোন দুর্গম মানুষকে কিভাবে আপনি চিহ্নিত কিভাবে করবেন? দেখুন, আমি যদি রশিদে মাহমুদ স্যারের কথা দিয়ে শুরু করি, যে যেখানে কোভিড নাই, আমরা যেহেতু সব মানুষের জন্য টিকা নিশ্চিত করতে পারছি না, 3 কোটি টিকা যদি আমরা প্রথম 6 মাসে যেটা বলা হচ্ছিল সেটা যদি আসে, তাহলে সেখানে কিন্তু যেখানে কোভিড কম সেখানে কিন্তু আগে কোভিড যে নেই সেটা আপনি কি করে বলছেন? তার তো টেস্টই হয়নি, টেস্টেরই তো সুযোগ নেই। রাইট, সেটা ঠিক আছে, কিন্তু দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে রোগী কম আসছে, বিশেষ করে গ্রাম থেকে রোগী কম আসছে, যেটা বললেন শহর থেকে রোগী বেশি, আমরা মনে হয় সেই জায়গাগুলোতে একটু প্রায়োরিটি লিস্টের পিছনে রাখতে পারি। তবে আপনি প্রথমে যেটা বললেন যেটা, সেটা হলো 55 বছর যারা বা 60 বছর যারা, যাদের অগ্রাধিকার দেওয়া হবে, এদের কিন্তু সবারই মোটামুটি যেহেতু ভোটার আইডি কার্ড আছে, সো তাদের ওখানে বয়স আছে, যদিও ভোটার আইডি কার্ডে বয়সের তারতম্য আছে, তার স্টিল তারপরও একটা আছে যেটা দিয়ে হয়তো এটা করা যাবে। কিন্তু সমস্যা যেটা, সেটা হলো যাদের অন্য কোমরবিডিটি আছে, আরও মাল্টিপল ডিজিজ আছে, তাদের আইডেন্টিফিকেশনটা কিন্তু রিয়েলি একটা চ্যালেঞ্জ, যে এই জায়গাগুলোতে সমস্যা হবে। এবং স্যার যেটা আশঙ্কা করেছিলেন যে ক্ষমতাবান এবং ক্ষমতাহীন, এখানে কিন্তু একটা ক্রাইসিস হবে যদি এই লিস্টিংটা না করা যায়। আমি যেটা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সেটা যদি আমরা লিস্টটা করে ফেলতে পারি, হয় সেটা ভুল বা শুদ্ধ লিস্ট, যাই হোক একটা লিস্ট করে ফেলে তারপরে কারেকশন করা যাবে। তো যত দ্রুত আমরা লিস্টটা করে ফেলতে পারবো, ততই কিন্তু আমাদের এই আশঙ্কাগুলো। এই লিস্টের বিষয়ে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। ধরা যাক একটি মফস্বল শহর, সেই শহরে তো 10টা 12টা 8টা এরকম উপজেলা বা থানা নিয়ে একটি জেলা গঠিত হয়। সেই জেলা শহর থেকে 40-45 কিলোমিটার দূরে একেবারে পল্লী, হ্যাঁ, সুদূর গ্রাম, সেই গ্রামের মানুষ, তার তো নিকটস্থ, তার তো টেস্ট করানোর কোনো অপশনই নাই। এখন সেই মানুষকে আপনি টিকার দেওয়ার যে তালিকা করেছেন তার মধ্যে অন্তর্ভুক্ত করবেন নাকি বাইরে রাখবেন? আমি আবারও যেটা বলবো সেটা হলো যে টিকা যাদের দরকার এবং যাদের প্রায়োরিটি লিস্টটা করা হয়েছে, আমি সেই দরকারটাই জানতে চাইছি। তার যে দরকার আছে কি নেই সেটা আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন? নিশ্চিত হওয়ার তরিকাটি কি? মানে সেটা নিশ্চিত করার জন্য যদি আমি এরকমও বলি যে আসলে আমাদের কার টিকা দরকার, যেমন যাদের অলরেডি কোভিড হয়ে গেছে, যাদের অ্যান্টিবডি ডেভেলপ করছে, তাদেরকে আদৌ টিকা দরকার, সেই কোশ্চেনের সলিউশনটা আগে আসা দরকার। স্যাররা হয়তো বলতে পারবেন, ডাক্তার আছে যে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় 20-25% মানুষের অলরেডি কোভিড হয়ে গেছে, এবং টিকা আসতে আসতে হয়তো আরো 10% মানুষের হয়ে আবার যাবে। এটিও শোনা যাচ্ছে যে কোভিড হয়ে গেলেও দ্বিতীয়বার আবার কোভিড হওয়ার আশঙ্কা কিন্তু প্রবল, এমন নয় যে আর কোভিড হবে না। এবং টিকা দেওয়ার পরেও যে কোভিড হবে না সেটারও কিন্তু গ্যারান্টি নাই, সেটারও এভিডেন্স আমরা পাচ্ছি না। সো অনেকগুলো অনিশ্চয়তা আছে যে এই কোশ্চেনের জবাব এখন পাওয়া যাবে না। তবে সরকার যেটা চেষ্টা করছে, যত ব্যাপক মানুষকে হয়তো দেওয়া যায়, সেটা আমরাও বলছি, যত ব্যাপক মানুষকে দেওয়া যাবে তত হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে সুবিধা হবে। তো এই জায়গাগুলোতে এখন সরকারের প্রায়োরিটি, এটা একটা প্রায়োরিটি, এবং 3টা ধাপে যেহেতু এই 13 কোটি মানুষকে দিবে, তো নিশ্চয়ই এই যে
এই 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 দুর্গম এলাকায় যারা আছে বা অনেক হাটুরিস এরিয়া যারা আছে, এটা নিশ্চয়ই সেকেন্ড এই ক্যাটাগরিতে জিনিসটি আমি নাই। একটু ডক্টর হামিদ বোঝার চেষ্টা করছিলাম কেন এই যে আমরা কথা বলছি একটি তালিকা নিয়ে, অগ্রাধিকারের তালিকা নিয়ে, নীতিমালা নিয়ে, এটিকে আসলে কেবলই কথার কথা, কেবলই সান্ত্বনা, নাকি আসলে আমরা সত্যিকার অর্থে প্রকৃত চিত্রটা ভেবেছি যে আমার দেশের জনগোষ্ঠী কত কত ইনফেক্টেড হয়েছে এবং কত ভালো হয়ে গেছে, সেই চিত্রটা আমরা জানি কিনা? যদি সেই চিত্রটা না জানি তাহলে আমার কত ভ্যাকসিন লাগবে সেটাই বা আমরা কি করে প্ল্যান করব, কতকে আমার টিকা দিতে হবে সেটাই বা আমরা কি করে প্ল্যান করব? তাহলে এই পরিকল্পনাটা কেমন হচ্ছে সেটাই আসলে জানতে চাই আর কি। দেখুন, এই পরিকল্পনাগুলো কিন্তু শুধু আমাদের দেশে না, এটা অন্যান্য দেশেও কিন্তু এরকম করে হচ্ছে আমার যা মনে হয়। তার মধ্যে আমাদের যতটুকু সঠিক পরিকল্পনা করলে আমাদের জনগণের জন্য কাজে লাগবে সেটা করা উচিত। কিন্তু এই অবস্থায় যখন ইমার্জেন্সি থাকে তখন হয়তো এত শুদ্ধ পরিকল্পনা করার সময় এখন আমাদের হয়নি। কিন্তু তারপরে আমি যেটা বলবো সেটা হলো, যে টিকাটা আসছে, এই 50 লক্ষ আসুক আর 3 কোটি আসুক, হঠাৎ পর্যায়ক্রমে 3 কোটি আসুক, সেটা যেন আমাদের কার্যকরী হয় এবং যাদের দেওয়া হবে তারা যেন, কারণ আমরা যদি এটার মেয়াদ কত আমরা জানি না, আমরা জানি যে 2 ডোজ করে নিতে হবে, তো এটা যদি 3 মাস মেয়াদ হয় তাহলে কিন্তু 6 মাসের ভিতরে যারা প্রথম পাচ্ছে তাদের কিন্তু দ্বিতীয় মেয়াদে নেওয়ার সময় হয়ে যাবে। তো দ্বিতীয় মেয়াদে নেওয়ার সময় হয়ে গেলে কিন্তু আপনি বাড়তি জনগোষ্ঠী যেটা বলছেন যে এই যে হার্ড টু রিচ বা তারা তো দিতেই পারবেন না। আচ্ছা, সেই জন্য আমি বলছিলাম সেটা হলো যে আমাদের একাধিক সোর্স থেকে টিকা আনার ব্যবস্থা করতে হবে যদি আমরা চাই এবং যদি এটা টিকাটা এফেক্টিভ হয়। সো আদৌ এই টিকাটা বাংলাদেশের মানুষের জন্য কতটা এফেক্টিভ হবে সেটাও কিন্তু আমাদের এই জায়গা থেকেই আমি একটু অধ্যাপক ডাক্তার এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। এক ধরনের একটা নীতিমালা, অগ্রাধিকার সবই করা হলো বটে, কিন্তু আমরা যদি একেবারে গ্রাউন্ডে নেমে আসি, বাস্তবতায় দাঁড়িয়ে বিচার করতে চাই, তাহলে আসলে আমাদের পরিকল্পনার জায়গাটিতে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমরা কতখানি একেবারে আট ঘাট বেঁধে পরিকল্পনা করতে পারছি, আপনার কি মনে হয়? দেখুন, অনেক আলাপ আলোচনা হচ্ছে। আমরা মনে করি যে স্যার যেটা বললেন, ক্ষমতাসীনদের চরিত্র সারা বিশ্বে এক। এই কোভিড এর ভ্যাকসিনের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ সারা বিশ্বে আছে। আর এই যে কর্ম পরিকল্পনা যেটা WHO এর গাইডলাইনে সারা বিশ্বেই একইভাবে করার কথা, সেইখানে সব দেশেই এই চ্যালেঞ্জটাও আছে। আমরা মনে করি যে পরিকল্পনা টার্গেট গ্রুপ যেটা ঠিক হচ্ছে, মানে তৈরি করছে, সেইটা গভর্নমেন্টের যে অ্যাফোর্ডেবিলিটি আছে, আপনি যেটা বললেন প্রান্তিক পর্যায়ে কিভাবে সেটা পরিকল্পনা আনবে, সরকারের এক্সিস্টিং প্রশাসন এবং আমাদের যে ইপিআই যেটা এখন কার্যকরী সার্ভিস আছে, ইপিআই আমরা কিন্তু ভ্যাকসিনেশনে আমাদের পুরস্কারও পেয়েছি এবং ইপিআই ভ্যাকসিনেশনে আমরা অনেক মানে পারদর্শী এবং আমরা খুব অ্যাডাপ্টেড এই ব্যাপারটাতে। সুতরাং এখানে একদম রুট লেভেলের সব লেভেলে আমাদের কানেকশন আছে। আমাদের মাঠ পর্যায়ের যারা কর্মী আছে, 30,000 কর্মী, তারা মাঠ পর্যায়ে কাজ করে এবং এই জায়গাগুলো যে দুর্গম এলাকাগুলো দেশের বাইরে না, দেশের ভিতরেই, সেখানে প্রশাসন, স্বাস্থ্যকর্মী সব আওতার ভিতরে আছে। সুতরাং এইখানে আমাদের টার্গেট গ্রুপ সিলেক্ট করা এবং 3টা ধাপে টার্গেট গ্রুপগুলো প্রায়োরিটি বেসিসে সিলেক্ট করা, এটা কঠিন ব্যাপার না। তবে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, অস্বীকার করার মতো না। চ্যালেঞ্জ যে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে, ফেস করতে পারে এবং চ্যালেঞ্জ জয় করতে পারে, এইটা তো প্রমাণিত। দেখেন, এক সময় তো এটা নিয়ে আমাদের দেশের প্রথম থেকে একটা গ্রুপ আছে যে সব সময় এটা নেতিবাচক আলোচনা করেছে এই কোভিড চিকিৎসা ব্যবস্থা সব নিয়ে, কিন্তু এটাও বাস্তবতা। অলসো প্রশংসা করেছে। আর ব্লুমবার্গ কয়েকদিন আগে এই সাউথ ইস্ট এশিয়ান রিজনের প্রথম কিংবা গ্লোবালে 20তম বাংলাদেশের কোভিড সিচুয়েশন, আমরা ঠিকই সুস্থতার 90% এবং এখন শনাক্তের 7%, 5% নিচে আসলে আমরা একটা পর্যায়ে পৌঁছতে পারবো। এটাও কিন্তু বাস্তবতা এবং এখানেও সফলতা আছে। সরকারের বলেন, আমাদের চিকিৎসকদের বলেন, সেখানেও আমাদের সফলতা আছে। সুতরাং আমি মনে করি সব নেগেটিভ ভাবে চিন্তা করলে হবে না, পজিটিভলি দেখতে হবে। আমাদের অনেক সক্ষমতা আছে। এই যে ভ্যাকসিন নিয়ে দেখেন গত 2 দিনে তুলকাম কাণ্ড, গতকালকে আজকে, এটা কিন্তু পরিষ্কার যে এখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, ভারতের পররাষ্ট্র সচিব, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এটা কিন্তু ক্লিয়ার এখন যে এই মাঝখানে একটি গণমাধ্যম এবং আমাদের দেশের কিছু সামাজিক মিডিয়া এবং রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ যারা সবসময় নেগেটিভ প্রচারণা করে, তারাই কিন্তু এই চ্যালেঞ্জটা বেশি করে জনসাধারণকে অধ্যাপক আজিজ, একটু আপনাকে
জি, প্রাসঙ্গিক একটি প্রশ্ন মনে হচ্ছে যে আপনি যদি উত্তরটি দেন, এটি আসলে অবশ্যই। নেতিবাচকতা বা ইতিবাচকতার প্রসঙ্গ বোধহয় নয়। আমাদের সক্ষমতা নিয়ে আমাদের বোধহয় আপনাদের কারোরই কোনো দ্বিধা নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সক্ষমতা আমাদের রয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো যাবে কিনা। এই প্রশ্নে আমি একটু আপনি যেই WHO গাইডলাইনের কথা বলছিলেন সেখানে ফেরত যেতে চাই। WHO গাইডলাইন পৃথিবীর সব দেশই কম বেশি মানে তারা অনুসরণ করছে, কিন্তু সেই গাইডলাইন অনুসরণ করতে গিয়ে অন্যান্য দেশে, ধরা যাক ইউকে বা USA বা কানাডা, তাদের দেশে দুর্নীতির ঝুঁকি কতটা আপনি দেখেছেন বা ঘটনা কতটা এসেছে, আর আমাদের দেশে দুর্নীতি হওয়ার ঝুঁকি আপনি কতটা দেখতে পাচ্ছেন। সক্ষমতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু দুর্নীতি হওয়ার আশঙ্কা, টিকা নিয়ে দুর্নীতি হওয়ার আশঙ্কা আপনি দেখছেন কিনা? দেখুন, যেখানে সক্ষমতা আছে সেখানে দুর্নীতি কম থাকবে। পৃথিবীর সব দেশে এই মহামারী অতিমারিতে দুর্নীতির এটা স্বাভাবিক, কম বেশি হবেই। এটা আমাদের দেশে দুর্নীতির হবে না একদম, যদি আমি বলি আমাদের দেশে কোনো দুর্নীতি হবে না, এটা ঠিক বলা যাবে না, এবং কোনো দেশেই পৃথিবীর নাই হবে না। এবং আমি যেটা বললাম একটু আগে, যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই কারণেই দেখেন, পৃথিবীর কয়টা দেশ, আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে কয়টা দেশ টিকা শুরু করছে? এই সিঙ্গাপুরের ফাইজার আছে, আমাদের এই বাংলাদেশ, ইন্ডিয়ার বাইরে কোথাও নাই। সুতরাং এই জায়গাটায় আমাদের হতাশ হলে চলবে না। আজকে ফাইজার, মডার্না আমরা চিন্তা করে কোনো লাভ নাই, শুধু অ্যাস্ট্রাজেনেকার, অক্সফোর্ডটা আমাদের এবিলিটি আছে, আর যেগুলো আছে এখনো তারা ভ্যালিড না, দেওয়ার মতো না। তো সুতরাং এই প্রেক্ষাপটে আমরা খুব পিছিয়ে নেই, এবং যারা এটা হতাশার করতে চায়, হতাশার ব্যঞ্জক করতে চায়, প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখতে চায়, অনেকেও মনে করে যে ইয়ে আসবে না, মানে আমাদের দেশে ভ্যাকসিন আসবেই না, কিংবা এটা পাওয়া যাবে না, এরকম মনে করে। এইটা আসলে মনে করি এইভাবে আমাদের বলা উচিত না। কারণটা হলো যে আমাদের দেশের পাশের দেশের সাথে এই যে G2G চুক্তি, বাণিজ্যিক চুক্তি নিয়ে দেখেন কি অবস্থা দুদিন যাবত। সুতরাং এই জিনিসটা আমরা জটিল ভাবে না দেখে আমরা মনে করি সরকারের, আমাদের দেশের সরকারের সাথে পাশের দেশের সরকারের বন্ধুত্ব আছে, এখানে কূটনৈতিক তৎপরতাও আমাদের খুব ভালো, কূটনৈতিক রিলেশন ভালো, এবং সেই প্রেক্ষাপটে আসলে আমরা মনে করি যে এই ভ্যাকসিন যেটা চুক্তি হয়েছে, চুক্তির মারফত, চুক্তি মোতাবেক আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের দেশে ভ্যাকসিন আসবে আমি মনে করি। সুতরাং এখানে চ্যালেঞ্জ থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, দুর্নীতির ইয়ে থাকবে, সম্ভাবনা থাকবে, আশঙ্কা থাকবে, শঙ্কা থাকবে। নির্দিষ্ট সময়টি কোনটি? জনগণ বা আমরা খবরে যা দেখছি জানুয়ারির শেষও বলা হচ্ছে, ফেব্রুয়ারির শুরুও বলা হচ্ছে, এখন সেটি নিয়েও দ্বিধা দেখা যাচ্ছে। তাহলে নির্দিষ্ট সময় কোনটি? এইটাই বলবো যে যাদের সাথে চুক্তি মোতাবেক জানুয়ারির শেষ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এটা আসার সম্ভাবনা আছে। এখন আমাদেরকে সেই সময়টা অপেক্ষা করতে হবে। আগে যদি বলি যে আমরা না, এই সময় আসবে না, যেমন দুদিন কালকেও বলছি আমরা ভ্যাকসিন বা ইন্ডিয়া দিবে না, সুতরাং এইরকম নেগেটিভ চিন্তা আমরা করা উচিত না। যেহেতু চুক্তি আছে, চুক্তি মোতাবেক এই মাসের শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে আমরা 50 লক্ষ ভ্যাকসিন পাবো। আমরা এই পজিটিভ চিন্তাই করতে হবে, আমরা চুক্তি মোতাবেক সেইটাই হওয়ার কথা, সেইভাবে আমরা চিন্তা করি। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব। আপনি দেখছেন যে জি, আপনি দেখছেন যে ডাক্তার আজিজ তিনি বেশ আশাবাদী মানুষ এবং এক ধরনের তুষ্টিও আছে। আপনার বক্তব্য কি? না না, আমার তো এখানে বক্তব্যের ব্যাপার নেই, ওর আশাটা ফুলফিল হোক, এটা হচ্ছে আমার আশা। কিন্তু তার সাথে হচ্ছে যে আমাদের যে সক্ষমতার কথা বলা হচ্ছে, মন্ত্রণালয় এবং ডাইরেক্টর জেনারেল অফ হেলথ, আমাদের কিন্তু অনেক অ্যাচিভমেন্ট আছে, টিকাতেও আছে, কিন্তু আমরা দেখেছি তারা অনেক সময় একজনকে ব্লেম গেম দেয়। এবং এই যে লিস্টের কথা বললেন, আমি কিন্তু আবারও বলছি, এই লিস্টের তথ্য উত্তাপ কি ঠিক মতো নিয়েছে? আমি তো একটা স্পষ্ট উদাহরণ দিলাম, আমাদের একটা হাসপাতাল আছে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের 30 বেডের কোভিড, ওখানে তো ওরা লিস্টই চায়নি, যদি প্রায়োরিটি ফিক্স আপ করতে হয়। আর যদি বলে যে সব ডাক্তারে দিবে, তাহলে দরকার নেই। তা আমি কিন্তু মনে করছি অনেক ছোটখাটো জায়গা আছে, যেই জায়গাগুলো স্বাস্থ্য অধিদপ্তরে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে ইন বিটুইন, ওই যে আপনার গাইডলাইনের কথা বললেন, গাইডলাইনের মতো কিন্তু ইন বিটুইন থাকে, সেইগুলো যদি না ঠিক মতো না অ্যাডজাস্ট করা যায়, তাই নিয়ে কিন্তু
আপনার সেটা লেজুর উপরে হয়ে যায়। তো আমি অধ্যাপক আশা মাহবুব, করব আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই যে মানে আমরা যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে অনেক চ্যালেঞ্জের কথা আমরা শুনেছি, এবারে যদি একটু পরামর্শ দেন যে আমরা আসলে কিভাবে এটিকে আরো আমি সুচারুরূপে সম্পন্ন করতে পারি, আচ্ছা সংক্ষেপে আচ্ছা আপনার আচ্ছা পরামর্শ। আচ্ছা আচ্ছা আমি কিন্তু একটা জায়গায় এখানে অনেকগুলো প্রশ্ন চলে আসছে। ডেফিনেটলি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গাইডলাইন, দ্যাট ইজ মাই বাইবেল ফর দ্য টাইম। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে ওর মধ্যে কিন্তু ইন বিটুইন আছে। ওয়ার্ল্ড হেলথের এই ফরম্যাটটা অন্য বিশ্ব মেনে নিয়েছে, কিন্তু সেখানে কিন্তু সবাইকে তারা ভ্যাকসিন দেওয়া শুরু করে দিয়েছে। তারা কিন্তু প্রায়োরিটি নিয়েছে ইমপ্লিমেন্টেশন, কিন্তু অ্যাভেলেবিলিটি কিন্তু সবাইকেই হবে। কিন্তু আমার এখানে কিন্তু অ্যাভেলেবিলিটি ফার্স্ট স্টেজে সবাই হবে না। ইট ইজ প্রায়োরিটি ফর প্রায়োরিটি সেট। আমার এখানে যে 3 কোটি আসবে, 1.5 কোটি দেওয়া হবে। তারপরে গাভীর যেটা 7 কোটির মতো আসবে, সেটা পরবর্তী সারা বছরই কিন্তু আমার দিতে হবে। কিন্তু আজকে আমেরিকা বা ইংল্যান্ডে তারা কিন্তু শুরু করে দিয়েছে, দে উইল ওয়ান্ট টু ফিনিশ। তা আমাদের এখানে কিন্তু ওই ফরম্যাটটা চলবে না। প্রায়োরিটিটা ঠিক আছে, কিন্তু প্রায়োরিটিটা অ্যাপ্রোপ্রিয়েটলি ইমপ্লিমেন্ট করাটা হচ্ছে মূল কাজ। যেটুকুই থাকুক ইন টোটো, ওইখানে দাড়ি কমা দিলে চলবে না। এবং কতগুলো জায়গা আছে, যেটা আবারও বললাম, যে আপনার যে সমস্ত জায়গায় কোভিড হয়নি সেগুলোকে এই মুহূর্তে একটু সাইডে রেখে দিলেও সমস্ত এনার্জি যে সমস্ত এরিয়ায় প্রিডোমিনেন্ট সেখানেই দেওয়া উচিত বলে আমি মনে করি ফর দ্য টাইম। অনেক ধন্যবাদ। এবার একটু ডক্টর সৈয়দ আব্দুল হামিদ আপনার কাছে ফিরতে চাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে। তিনি যেরকম বললেন যে আসলে পরিকল্পনা করা হয়েছে, নীতিমালা ঠিক করা হয়েছে, অগ্রাধিকার ঠিক করা হয়েছে, কিন্তু এর মধ্যে আরো অনেক কথা অলিখিত থেকে যায়, যেটি বুঝে নিতে হয়। কারণ যেটি উন্নত বিশ্বে তারা তো সবার জন্য টিকা নিশ্চিত করতে পেরেছে, 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি করতে পেরেছে, আমাদের সেই বাস্তবতা নেই। এটিকে মেনে নিয়ে আমরা কি করতে পারি, আপনার কি পরামর্শ? দেখুন, আমাদের যতটুকু আমাদের সক্ষমতা আছে, কারণ টাকা থাকলে আমরা টেকা আনতে পারছি না। যে সমস্ত দেশ টেকা তৈরি করছে সেখান থেকে আনতে হবে, সেই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। কিন্তু আমরা যেটা বলবো, যে টিকাটা আসতেছে সেটা যেন সুষ্ঠুভাবে এবং যে জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে সেখানে যেন দ্বিধাহীনভাবে দেওয়া যায়, সেখানে যেন শঙ্কা না থাকে। এখানে আমি যেটা বলবো যে আমরা যে ডকুমেন্টটা তৈরি করেছি, স্বাস্থ্য অধিদপ্তর যে ডকুমেন্টটা তৈরি করেছে, এটা খুব ভালো ডকুমেন্ট, যে কাদেরকে দেওয়া হবে এবং ডিটেলস আছে আর কি, ইনক্লুডিং এই সচেতনতার জায়গাটা সহ আছে। এবং আজকে যে আরও 8টা যে গ্রুপ যোগ করা হয়েছে, এইটা ওই ডকুমেন্টে এনে, কিন্তু এই ডকুমেন্টটা একটা কাগজ, এটা বাস্তবায়নের উপর নির্ভর করবে হচ্ছে যে আমরা কতটুকু সাকসেসফুল হচ্ছে। এবং এই ডকুমেন্টটা যেন স্ট্যাটিক ডকুমেন্ট না হয়, এটা একটা ডাইনামিক ডকুমেন্ট হয়, কারণ এটা চেঞ্জ হবে। আমরা এখন যেটা ভাবছি হয়তো 15 দিন পরে হয়তো সেটা আরও চেঞ্জ হতে পারে। সো এই চেঞ্জগুলো এনে কন্টিনিউয়াসলি যদি আমরা এটাকে মনিটরিং রাখতে পারি, এবং যারা এর সাথে জড়িত আছে, বিশেষ করে আইডেন্টিফিকেশন এবং টিকা দেওয়ার জন্য যে ফোর্সটা আমাদের কাজে লাগানো হবে, তাদের ট্রেনিং প্লাস তাদের সরঞ্জাম, যেটা টিকার কথা বলা হয়েছে যে টিকা স্টোরিংয়ের যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে কিন্তু এই 3 কোটিতেও আমাদের কিন্তু একটা সুফল বয়ে আনবে। কিন্তু এইটা যেন সুষ্ঠুভাবে দেওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে চাওয়া আর কি সরকারের কাছে। অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে আপনার যদি কিছু যোগ করবার থাকে, অধ্যাপক ডাক্তার এম এ আজিজ, আপনার কোনো শেষ মন্তব্য? দেখুন, আমরা আশাবাদী যে ভ্যাকসিন এই 3 কোটি ভ্যাকসিন, পরবর্তী 7 কোটি ভ্যাকসিন আমাদের কাছে আসবে। এটা দিতেও 1 বছর সময় লাগবে, কিন্তু এই সময়ে আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সবাইকে মাস্ক পরতে হবে, অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে আমরা আসলে সফলতার দিকে থাকবো। আমার আরেকটি আশা, আমি প্রত্যাশা যাই বলেন, যে আমাদের যেমন ইন্ডিয়াতে সেরাম ইনস্টিটিউটের টিকাটা, এই অক্সফোর্ডের ভ্যাকসিন তারা তৈরি করেছে সেই প্রযুক্তিতে, আমাদের দেশে অনেক ভালো ভালো নামি দামি ওষুধ কোম্পানি আছে, তারাও যদি বাইরের সেরকম উন্নত প্রযুক্তি এনে আমাদের দেশে ভ্যাকসিন তৈরি করতে পারে, তাহলে আমরা অন্যান্য দেশের মতো যেগুলো বলছি, আমরা কস্ট ইফেক্টিভ হইতে আমরা আমাদের বিশাল জনগোষ্ঠীকে আমরা টিকাটা তাড়াতাড়ি দিতে পারবো, এই স্বল্প সময়ের মধ্যে দিতে পারবো। আমি আশা করি যে আমাদের সরকারও এই ব্যাপারে আগ্রহ দেওয়া হবে, এবং যারা সক্ষমতা আছে ওষুধ কোম্পানির, তারা অন্য যে কোনো দেশের থেকে প্রযুক্তি এনে আমাদের দেশে এই ভ্যাকসিন তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ। আজকে ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকে
স্বাভাবিক আ- থাকেন। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আজকে আমরা কথা বলছিলাম টিকা, নীতিমালা ও অগ্রাধিকার এই প্রসঙ্গে, এবং এই নিয়ে আমাদের সঙ্গে কথা বলবার জন্য যোগ দিয়েছিলেন তিনজন অতিথি। ছিলেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, ছিলেন অধ্যাপক ডাক্তার রশিদ ই মাহবুব এবং অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। তাদের বক্তব্য থেকে দুই লাইনে যদি বলতে হয়, বক্তব্যটা এরকম যে টিকা দেওয়ার জন্য অগ্রাধিকারের একটি নীতিমালা তৈরি করা হয়েছে, কিন্তু এটি আসলে সবকিছু নয়। এর মধ্যে অকথিত, অলিখিত আরো অনেক বক্তব্য রয়ে যায়, যে জন্য এই অগ্রাধিকার আসলে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটি হচ্ছে প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ। আর এর পাশাপাশি আরো যে চ্যালেঞ্জ রয়েছে, এখনো তো সত্যিকার অর্থে আমাদের দেশে টিকা কবে আসবে সেটি নিশ্চিত নয়, এবং যে 3 কোটি মানুষের কথা বলা হচ্ছে তাদের প্রথম টিকাটি দেওয়ার পর দ্বিতীয় ডোজটি তারা কবে নেবেন, এই টিকা কতখানি কার্যকর হবে সেটিও কিছুই নিশ্চিত নয়। সবই আসলে ধোঁয়াশাপূর্ণ, এখন পর্যন্ত এই চিত্র ধোঁয়াশাপূর্ণ। যে জন্য এখনো পর্যন্ত মানে নিজে সুস্থ থাকবার উপায় আসলে একটি, এই যে স্বাস্থ্যবিধি সেটি মেনে চলুন, মাস্ক পরুন, আপনার যিনি নিকটজন তাকে ভালো রাখবার জন্য আপনার সতর্কতা, আপনার সচেতনতার কোনো আর বিকল্প নেই। সেজন্য ভালো থাকুন, হাত ধুন এবং নিজে মাস্ক পরুন, আর সব সময় সতর্ক থাকুন। আপনাদের সকলের সুস্থতা এবং নিরাপদ জীবন কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।